গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের উপন্যাস রুমালি। আজ প্রথম পর্ব। বকু, তুই রোদে দাঁড়িয়েছিস কেন? আমি পাশ ফিরে মাকে দেখলাম। মা কোন ফাঁকে আমার পেছনে এসে দাঁড়িয়েছেন। তিনি বেড়ালের চেয়েও নিঃশব্দে হাঁটতে পারেন। আশেপাশে কেউ নেই। আমি হয়তো নিজের মনে গল্পের বই পড়ছি। এমন সময় হঠাৎ দেখব মায়ের মাথাটা আমার ঘাড়ের পাশে। তিনি আমাকে চমকে দিয়ে বলবেন, কি পড়ছিস? আমি যদি বলি গল্পের বই, মা বলবেন, আজে বাজে গল্প না তো, দেখি বইটা। মা বইটা হাতে নেবেন, বইয়ের নাম পড়বেন। নামের মধ্যে প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকলে তার ভুরু কুঁচকে যাবে। আমি যে পাতাটা পড়ছি সেই পাতাটা পড়ে দেখবেন। এই হচ্ছে আমার মা, সাবিহা বেগম, বয়স ৩৮। সেই বয়স তিনি নানানভাবে কমানোর চেষ্টা করছেন। মুখের চামড়ায় ভাঁজ পড়েছে, সেই ভাঁজ দূর করার অনেক চেষ্টা চলছে। তিনি কোত্থেকে একটা বই জোগাড় করেছেন, নজিবুর রহমান নামের এক ভদ্রলোকের লেখা যৌবন ধরে রাখুন। সেই বইয়ে মুখের চামড়ার ভাঁজ দূর করার যেসব প্রক্রিয়ার কথা উল্লেখ করা আছে তার কিছু কিছু প্রয়োগ করছেন। তেমন লাভ হচ্ছে না। আমার ধারণা খানিকটা ক্ষতি হচ্ছে। মার চোখ দুটা ভেতরে ঢুকে চেহারায় খানিকটা ইঁদুর ভাব চলে এসেছে। এখন বাজছে সকাল ৯টা। এর মধ্যেই মা গোসল করে ফেলেছেন, চোখে কাজল দিয়েছেন, ম্যাচ করে শাড়ি ব্লাউজ পরেছেন। হাতে একটা ভ্যানিটি ব্যাগও আছে। সেই ব্যাগের রঙও শাড়ির রঙের সঙ্গে মেলানো, সবুজ। মা বললেন, কিরে বকু, তুই রোদে দাঁড়িয়েছিস কেন? মার গলায় প্রবল উৎকণ্ঠা, যেন রোদে দাঁড়ানোর কারণে আমার শরীরে কিছুক্ষণের মধ্যেই ফোসকা পড়ে যাবে। অথচ আমি মোটেই রোদে দাঁড়িয়ে নেই। আমি দাঁড়িয়ে আছি বিশাল এক শিমুল গাছের নিচে। শিমুল গাছে কোনো পাতা নেই, শুধুই থোকা থোকা ফুল। এমন কড়া লাল রং যে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। মনে হয় গাছে আগুন ধরে গেছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার মনে হচ্ছে আমার মাথার উপর আগুন জ্বলছে। দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। গাছে হেলান দিতে পারলে আরো ভালো হতো, কিন্তু হেলান দেবার উপায় নেই। গাছ ভর্তি বড় বড় কাঁটা। আমি মার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলাম। এই মিষ্টি হাসি হচ্ছে নকল মিষ্টি, অভিনয়ের মিষ্টি হাসি। আমি যখন তখন এই মিষ্টি হাসি হাসতে পারি। মা আবারও বললেন, কিরে, কথা বলছি জবাব দিচ্ছিস না কেন? আমি বললাম, মা, তোমাকে খুব সুন্দর লাগছে। মা এই প্রশংসাতেও টললেন না, প্রায় ধমকের গলায় বললেন, শুধু শুধু এখানে দাঁড়িয়েছিস কেন? কারণ আছে বলেই দাঁড়িয়ে আছি। কারণটা কি? কারণটা তোমাকে বলা যাবে না। ফাজলামি করবি না। আমাকে ডিরেক্টর সাহেব থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে মার মুখে তৃপ্তির হাসি দেখা গেল। মা খুশি। ডিরেক্টর সাহেব থাকতে বললে তো থাকতেই হবে। এই মুহূর্তে তিনি সব কিছু, আমাদের সম্রাট। সম্রাটের প্রতিটি কথা পালন করতে হবে, তাকে খুশি রাখতে হবে। মার এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে সম্রাটকে খুশি রাখা, তার আশেপাশে থাকা, সম্রাটের সস্তা ধরনের রসিকতায় হাহা হিহি করে হাসা। আমাদের এই সম্রাটের ধারণা তিনি খুব রসিক মানুষ। ডিরেক্টর সাহেবের নাম মঈন খান। বয়স ঠিক কত এখনো জানি না, 40-এর ওপরে তো বটেই। রোগা পাতলা মানুষ। ভদ্রলোকের মধ্যে একটা বহুরূপী ব্যাপার আছে। এক একদিন তাকে এক এক রকম দেখা যায়। আমার মনে হয় ব্যাপারটা ঘটে তার চশমার কারণে। ভদ্রলোকের অনেকগুলি চশমা, এক একদিন এক এক রকম চশমা পরেন। চশমার সঙ্গে মিলিয়ে চুল আঁচড়ানোর মধ্যেও একটা কিছু নিশ্চয়ই করেন। তার চেহারা পাল্টে যায়।
ভাবভঙ্গি পাল্টে যায় চেহারার সঙ্গে সঙ্গে। আজ তিনি সোনালি ফ্রেমের চশমা পরেছেন। মা বললেন, মঈন ভাই তোকে এখানে থাকতে বলেছেন? হ্যাঁ। কেন? কাজ দেখতে বলেছেন। তা তো বটেই, কাজ না দেখলে কাজ শিখবি কিভাবে? মা লম্বা লম্বা পা ফেলে ডিরেক্টর সাহেবের দিকে এগুচ্ছেন। আমি শঙ্কিত বোধ করছি, কারণ ডিরেক্টর সাহেব আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেননি। শিমুল গাছটা আমার এত ভালো লেগেছে আজ, আমি ইচ্ছে করে এখানে এসে দাঁড়িয়েছি। শুটিংয়ের কাজ হচ্ছে রাস্তার ওই পাশে। 9-10 বছরের একটা মেয়ে এবং 4-5 বছরের একটা ছেলেকে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই সকাল থেকে। মেয়েটার পরনে ফ্রক, ছেলেটা সম্পূর্ণ নগ্ন, শুধু তার কোমরে কালো সুতা বাঁধা, সুতার সঙ্গে 3টে সাদা কড়ি। যে দৃশ্যটা এখন নেওয়া হবে সেই দৃশ্যটা এরকম: এই 2 ভাই বোন পানিতে খুব ঝাপাঝাপি করছিল। হঠাৎ দেখতে পেল শহুরে কিছু মানুষ 4টা গরুর গাড়িতে করে যাচ্ছে। শহুরে মানুষদের গায়ে ঝলমলে পোশাক, তারা আনন্দ করতে করতে যাচ্ছে। এই দেখেই 2 ভাই বোন পানি থেকে উঠে রাস্তার পাশে এসে দাঁড়াবে। কৌতূহলী চোখে গরুর গাড়ির ভেতরের মানুষগুলিকে দেখতে চেষ্টা করবে। গরুর গাড়ির ভেতরে সাব্বির নামের এক ভদ্রলোক ক্যামেরায় তাদের ছবি তুলতে যাবেন। অমনি মেয়েটা হেসে ফেলবে আর ছেলেটা 2 হাতে তার ন্যাংটো ঢেকে ফেলবে। খুব সহজ দৃশ্য। অন্য কেউ হলে ফট করে নিয়ে নিত, কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব এই দৃশ্যটাকে যথেষ্ট জটিল করে ফেলেছেন। রাস্তার পাশে ট্রলি পেতেছেন। দৃশ্যটা নেওয়া হবে ট্রলিতে। রিফ্লেক্টর বোর্ড হাতে 3 জন লাইটম্যান দাঁড়িয়ে আছে। এরা একটু পরপর ধমক খাচ্ছে। ট্রলিও বোধহয় ঠিক মতো বসছে না, ক্যামেরা কাঁপছে। কোদাল দিয়ে রাস্তাটা সমান করে ট্রলি বসানো হয়েছে। তারপরে বোধহয় রাস্তা সমান হয়নি। ডিরেক্টর সাহেবের কাছ থেকে ক্যামেরাম্যানও ছোট্ট একটা ধমক খেলেন। বাচ্চা 2টি পুকুর থেকে উঠে এসেছে বলে তাদের গা ভেজা থাকার কথা। রোদে দাঁড়িয়ে থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই তাদের গা শুকিয়ে যাচ্ছে। তখন তাদের মাথায় বালতি ভর্তি পানি ঢালা হচ্ছে। এই কাজটিতে এরা দুজনই খুব মজা পাচ্ছে। মনে হচ্ছে তাদের জীবনে এমন আনন্দময় মুহূর্ত আর আসেনি। আমি লক্ষ্য করলাম মা ছুটতে ছুটতে যাচ্ছেন। আমি মার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জানি তার মুখ ভর্তি হাসি। আজকের পরিস্থিতি মোটেই ভালো না। এখনো ক্যামেরা ওপেন হয়নি। এই অবস্থায় মা গিয়ে কি না কি বলবে কে জানে। মা হয়তো বলবেন, মঈন ভাই, আমাদের কাজ কেমন হচ্ছে? আপনার কাজ কেমন হচ্ছে না জিজ্ঞেস করে মা বলবেন, আমাদের কাজ কেমন হচ্ছে। মা প্রমাণ করতে চাইবেন যে উনার কাজটাকে মা নিজের কাজ ভাবছেন। মঈন সাহেব মার কথার জবাবে কোনো কথা বলবেন না, একটু হয়তো হাসবেন। মেজাজ ভালো থাকলে অবশ্য মার সঙ্গে রসিকতা করে কিছু বলবেন, কিন্তু আজ মেজাজ ভালো নেই। মা তা ধরতে পারবেন না, কারণ মা অন্যের মেজাজ মর্জি কিচ্ছু বুঝতে পারেন না। নিজের মনে হড়বড় করে কথা বলে যান। আমার ধারণা মা এক পর্যায়ে বলবেন, মঈন ভাই, আমার মেয়ে আপনাকে যে কি চোখে দেখে, আপনি যা বলেন তাই তার কাছে একমাত্র সত্য। আপনি তাকে কাজ দেখতে বলেছেন, ওই দেখুন সে রোদে দাঁড়িয়ে আছে। আপনি তাকে ছায়ায় দাঁড়াতে বলুন তো, আপনি না বললে যাবে না। আশ্চর্য মেয়ে, কি সমস্যায় যে ভাই মেয়েটাকে নিয়ে আছি। মঈন সাহেব তখন ভুরু কুঁচকে আমার দিকে তাকাবেন, কি হচ্ছে বুঝতে চেষ্টা করবেন। তিনি বলে ফেলতে পারেন, কই, আপনার মেয়ের সঙ্গে তো আজ আমার কোনো কথা হয়নি। তখন অবস্থাটা কি হবে? ডিরেক্টর সাহেবের কাছে মার ছুটে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমার কথা যাচাই করে নেয়া। মার স্বভাব হচ্ছে যে যাই বলুক মা যাচাই করে নেবেন। মা কাউকেই বিশ্বাস করেন না। কোনো ফেরেশতা এসে যদি মাকে বলে, আপা শুনুন, আপনার মেয়েকে দেখলাম একা একা রিকশায় করে নিউ মার্কেটে যাচ্ছে, মা সঙ্গে সঙ্গে বলবেন, কী রঙের সালোয়ার পরেছে বলুন তো। আমার খুব অস্বস্তি লাগছে। কি বিশ্রী ব্যাপার হলো। ডিরেক্টর সাহেব যখন বিরক্ত গলায় বলবেন, কই, আমি তো আপনার কন্যাকে দাঁড়িয়ে থাকতে বলিনি, তখন কি হবে?
তিনি হয়তো হাত উঁচিয়ে আমাকে ডাকবেন। এত দূর থেকেও হাসির শব্দ শোনা যাচ্ছে। আমার মা হেসে হেসে কি যেন বলছেন। মঈন সাহেব মায়ের দিকে তাকিয়ে আছেন। তার মুখে হাসি নেই, তবে বিরক্তিও নেই। শুধু পাপিয়া ম্যাডাম বিরক্ত মুখে তাকিয়ে আছেন। বেশিরভাগ সময় তিনি বিরক্ত হয়েই থাকেন। পাপিয়া ম্যাডাম বসে আছেন মঈন সাহেবের পাশে। তার হাতে বড় একটা গ্লাসে হলুদ রঙের কি একটা জিনিস চুকচুক করে খাচ্ছেন। মার অকারণ হাসিতে সম্ভবত তার মাথা ধরে যাচ্ছে। পাপিয়া ম্যাডামের সব সময় মাথা ধরে থাকে। পাপিয়া ম্যাডাম আমাদের এই ছবির নায়িকা। আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখিনি। মোমের পুতুল বললেও কম বলা হবে। তার ঠোঁট সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, দাঁত সুন্দর, লম্বা সিল্কি চুল, যা দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে, এবং কেচি দিয়ে একগোছা চুল কেটে বাড়ির দেয়ালে সাজিয়ে রাখতে ইচ্ছে করে। তাকে দেখলে প্রথমে যে কথাটা মনে হয় তা হচ্ছে, মানুষ এত সুন্দর হয় কি করে? হেলেন অব ট্রয় কিংবা ক্লিওপেট্রা, এরা কি তার চেয়েও সুন্দর ছিল? মনে হয় না। মা তরতর করে ছুটে আসছেন। তার মুখ হাসি হাসি। মনে হচ্ছে জটিল কোনো মিশন সম্পন্ন করে ফিরছেন। মিশনের ফলাফল তার পক্ষে। বকু, তোকে বেলের শরবত দিয়েছে? আমি কিছু বললাম না। মা হড়বড় করে বললেন, ইউনিটের সবাইকে বেলের শরবত দিয়েছে, তোকে দিচ্ছে না কেন? তুই তো ফেলনা না? তুই এই ছবির 2 নম্বর নায়িকা। মা চুপ করো তো। চুপ কেন করব? মঈন ভাইয়ের কানে আমি একসময় কথাটা তুলব। সবাইকে সব কিছু সেধে সেধে দেয়া হয়, আর তোর বেলায় চেয়ে চেয়ে নিতে হয়। কেন? তুই কি বন্যার জলে ভেসে এসেছিস, নাকি বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে পড়ছিস? উফ মা, চুপ করো তো। সব সময় চুপ করে থাকলে হয় না, জায়গা মতো কথা বলতে হয়, নিজের জিনিস আদায় করে নিতে হয়, বুদ্ধি খেলাতে হয়। তুই বুদ্ধি খেলাতে পারিস না। সবার মেয়ে হয় বুদ্ধিমতী, আর তুই হয়েছিস বোকামতী। মা চলে যাচ্ছেন। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, তবে নিশ্চিত হতে পারলাম না। মা সহজে কিছু ছেড়ে দেন না। বেলের শরবত প্রসঙ্গ এইখানেই চাপা পড়বে বলে মনে হয় না। যথাসময়ে ডিরেক্টর সাহেবের কানে উঠবে। মার কথাগুলি মনে পড়ে এখন একটু হাসি পাচ্ছে। কেমন চোখ মুখ শক্ত করে বলছিল, সবসময় চুপ করে থাকলে হয় না, জায়গা মতো কথা বলতে হয়, নিজের জিনিস আদায় করে নিতে হয়। ভাবটা এমন যেন মা সবসময় নিজের জিনিস আদায় করে নিয়েছেন। আসলে তিনি কিছুই নিতে পারেননি, বরং তার নিজের যা সব ছেড়ে ছুড়ে দিতে হয়েছে। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। আমার বুদ্ধিমতী মা একেবারে হতভম্ব হয়ে পড়েন। তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি এরকম একটা ব্যাপার ঘটতে পারে। তিনি নানান ধরনের পাগলামি করার চেষ্টা করেন। গোলাপ গাছে স্প্রে করে দেওয়ার যে বিষ ছিল ঘরে, সেটা খাওয়ার চেষ্টা করেন। খানিকটা মুখে নিয়ে থু করে ফেলে দেন। এতেই তার মুখে ঘাটা হয়ে একাকার। একবার 50টার মতো ঘুমের ওষুধ খান। খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়ে যাওয়ায় সেই ওষুধে টানা 18 ঘন্টা ঘুম ছাড়া তার আর কিছুই হয় না। তারপর উঠে পড়ে লাগেন, গুন্ডা লাগিয়ে বাবাকে মারার ব্যবস্থা করবেন। সেই নিয়ে দিনরাত আমার সঙ্গে পরামর্শ। বুঝলি বকু, এমন মারের ব্যবস্থা করব যে প্রাণে মরবে না, তবে হাত পা ভেঙে লুলা হয়ে বিছানায় পড়ে থাকবে। পেশাব পায়খানা সব বিছানায়। আমাকে চিনে না। আমি তার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব, পাতলা পায়খানা করিয়ে ছাড়ব। কলসি ভর্তি ওরসালাইন খেয়েও কুল কিনারা পাবে না। ভাড়াটে গুন্ডার পরিকল্পনা একসময় বাতিল হয়। মা বিপুল উৎসাহে উকিলের সঙ্গে কথা বলতে থাকেন। দিনে উকিলের সঙ্গে কথা, রাতে আমার সঙ্গে পরামর্শ। বুঝলি বকু, হুজুরকে আমি শ্রীঘরে নিয়ে ছাড়ব। আমার বিনা অনুমতিতে বিয়ে। 7 বছর শ্রীঘরে বসে ইট ভাঙতে হবে। ইট ভাঙতে ভাঙতে হাতে কড়া পড়ে যাবে। আমি সহজ জিনিস না, তুই শুধু দেখ কি হয়। শেষ পর্যন্ত কিছুই হয় না।
মা কাঁদতে কাঁদতে আগামসি লেনে তার বাবা মার সঙ্গে থাকতে আসেন, আর আমার বাবা তার অফিস সেক্রেটারিকে বিয়ে করে ফেলেন। আমার ধারণা তাদের এখন বেশ সুখের সংসার। 2টা ছেলে মেয়ে আছে। বাবা থাকেন এলিফ্যান্ট রোডে একটা কেনা ফ্ল্যাটে। তাদের একটা মেরুন কালারের গাড়ি আছে। একদিন দেখি নতুন মা গাড়ি চালিয়ে যাচ্ছেন, বাবা তার পাশে বসে হাসি হাসি মুখে কি যেন বলছেন। নতুন মার মুখেও হাসি। বাবা বেশ সুখেই আছেন। তবে মার ধারণা বাবা আছেন হাবিয়া দোজখে। কারণ যে মহিলাকে বিয়ে করেছেন তিনি পর্বতের মতো, বসলে উঠে দাঁড়াতে পারেন না, টেনে তুলতে হয়। বুঝলি বকু, সারা গায়ে শুধু থলথলা চর্বি। পুতুল পুতুল দেখে তোর বাবা মজে গিয়ে বিয়ে করেছিল। সেই পুতুল এখন মৈনাক পর্বত। ট্রাকে তুললে ট্রাকের চাকার হাওয়া চলে যায়, এই অবস্থা। আর মাগির মেজাজ কি, সারাক্ষণ খ্যাক করে। সবই মার বানানো কথা। মহিলা একটু মোটার দিকে, কিন্তু খুবই মায়াকাড়া চেহারা, মৃদুভাষী। কথা বলার সময় ঠোঁট টিপে টিপে হাসেন, দেখতে ভালো লাগে। আমার সঙ্গে তার এই পর্যন্ত 3 বার দেখা হয়েছে। 3 বারই তিনি খুব ভদ্র ব্যবহার করেছেন। মা আমাদের এই দেখা হবার খবর জানেন না। খবর জানলে আবারও গোলাপ ফুলে দেওয়ার কীটনাশক ওষুধ খেয়ে ফেলতেন। তবে এখন আর আমাদের গোলাপ গাছ নেই, এবং গাছে দেওয়ার ওষুধও নেই। নানাজানের দোতলা বাড়ির একটা অংশে আমরা থাকি। দোতলার অর্ধেকটা এবং একতলার পুরোটা ভাড়া দেওয়া হয়। এই ভাড়ার টাকায় আমাদের এবং আমার মামার সংসার চলে। মামার বয়স 50, এখনো বিয়ে করেননি। আমার বুদ্ধি হবার পর থেকে শুনে আসছি তিনি বিয়ে করছেন, সব ঠিকঠাক। সেই বিয়ে এখনো হয়নি। এতে অবশ্যই আমার মা খুশি, কারণ বিয়ে করলেই দোতলার অর্ধেকটা আর ভাড়া দেয়া যাবে না। মামা সেখানে তার সংসার পাতবেন, বাড়ি ভাড়া থেকে আয় অর্ধেক হয়ে যাবে, সংসারের খরচও যাবে বেড়ে। মামাকে তখন আর সামান্য হাত খরচ দিয়ে মানানো যাবে না। এমনিতেই মামা কিছুদিন পরপর গম্ভীর গলায় মাকে ডেকে বলেন, সাবিহা শোন, তোর ভালোর জন্যে বলছি, তোর মেয়ের বিয়ের বয়স হয়েছে, এখন দেখে শুনে একটা বিয়ে দিয়ে দে, তারপর তুই জামাইয়ের বাড়িতে উঠে যা। এই বাড়ি আমার। বাড়ি ভেঙে আমি ফ্ল্যাট বানাবো, একতলায় দোকান, ওপরে ফ্ল্যাট। মুফতে অনেকদিন থেকে গেলি, তোর কাছে 1 পয়সা বাড়ি ভাড়া নিইনি। আর কত? সারা জীবন তোদের পালবো এমন কথা তো ছিল না। আমি তোর হাজি মোহাম্মদ মহসিন না। নানাজানের এই বাড়ি যে শুধু মামার একার তা নয়, মার অবশ্যই তাতে অংশ আছে। মা মামার সঙ্গে ওই লাইনে কোনো কথাই বলেন না। মা কাঁদো কাঁদো গলায় বলেন, ভাইজান, এই বাড়ি অবশ্যই আপনার। আপনি যেদিন বলবেন সেদিনই চলে যাব। আজ বললে আজ যাব। বিপদের সময় আপনি যে আমাকে থাকতে দিয়েছেন এই যথেষ্ট। আমার আর আমার মেয়ের চামড়া দিয়ে জুতা বানালেও আপনার ঋণ শোধ হবে না ভাইজান। বলতে বলতে মার গলা ধরে যেত। তিনি বাক্য শেষ করতে না পেরে কেঁদে অস্থির হতেন। এতেই আমার কাশেম মামা বিচলিত হয়ে বলতেন, আরে কি শুরু করলি? তোদের আমি ফেলে দেব নাকি? আমার একটা বিচার আছে না? আমি তো নরপিশাচ না, আমি নর মানব। আমি যতদিন থাকব তোরাও থাকবি, চোখ মোছ। চোখ মোছার বদলে মা আরও ব্যাকুল হয়ে কেঁদে উঠতেন। মামা হতেন বিচলিত, আর আমি মায়ের অভিনয় প্রতিভায় হতাম মুগ্ধ। মা অবশ্যই বুদ্ধিমতী। বাবার চলে যাওয়াকে একসময় তিনি সহজভাবেই নিয়ে নিলেন এবং বাস্তব স্বীকার করে বাঁচার চেষ্টা চালালেন। বাবার কাছে কান্নাকাটি করে তিনি একটা মাসিক বরাদ্দের ব্যবস্থা করলেন। এছাড়াও প্রায় বকুলের শরীর খারাপ, চিকিৎসা করাতে হবে, বকুলের কলেজে ভর্তি হওয়ার খরচ, এইসব বলে বলে টাকা আদায় করতে লাগলেন। সে টাকার একটা পয়সাও খরচ করলেন না, ব্যাংকে জমা করতে লাগলেন। বাড়ি ভাড়া বাবদ যে টাকা পেতেন তার পুরোটাও মা খরচ করতেন না। একটা অংশ ব্যাংকে জমা করতেন। ছোটাছুটি করার ব্যাপারে মা একজন এক্সপার্ট। নিজের জীবনের দুঃখের কাহিনী বলার ব্যাপারেও এক্সপার্ট। স্কুলে আমাকে কখনো বেতন দিতে হয়নি। ফ্রি স্টুডেন্টশিপের জন্য মা দরখাস্ত করতেন।
সেখানে লেখা থাকত, আমি স্বামী পরিত্যক্ত একজন মহিলা, বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। আমার বর্তমানে কোনো সহায় সম্বল নাই, আশ্রয় নাই, 2 বেলা অন্ন সংস্থানের পথ নাই। তারপরও আমি মানুষের মতো বেঁচে থাকতে চাই। তারপরেও আমি আমার কন্যা মালিহা রুমালিকে সুশিক্ষিত করতে চাই। আমার এই কন্যা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ছেলে মেয়ে সবার মধ্যে 3য় স্থান দখল করেছিল। 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সে মেধা তালিকায় মেয়েদের মধ্যে প্রথম এবং ছেলে মেয়েদের মধ্যে 4র্থ হয়েছিল। আপনার দয়ার উপর আমি নির্ভর করছি। এই কঠিন জীবন সংগ্রামে আপনি আমাকে সাহায্য করুন। মালিহা রুমালের বৃত্তি পরীক্ষার কৃতিত্বের খবর পত্রিকায় ছাপা হয়। আপনার অবগতির জন্য পেপার কাটিংয়ের ফটোকপি পাঠাইলাম। বিনিতা, মালিহা রুমালির দুর্ভাগা মাতা, সাবিহা বেগম মুক্তা। মার এই জাতীয় দরখাস্তে কাজ হতো। তিনি নানান ধরনের মহিলা সমিতিতেও ঘুরতেন। এক মহিলা সমিতি তাকে পায়ে চালানো একটি সেলাই মেশিন দিয়েছিল। তিনি মেশিন বিক্রি করে সেই টাকাও ব্যাংকে জমা করে রেখেছিলেন। এক এনজিওর কাছ থেকে তিনি আমার জন্য একটা বৃত্তিও জোগাড় করেন, মাসে 500 টাকা। এই টাকা নেবার জন্য প্রতি মাসের 3 তারিখে আমাকে মার সঙ্গে এনজিও অফিসে যেতে হতো এবং দীর্ঘ সময় করুণ মুখ করে একটা ঘরে বসে গরমে ঘামতে হতো। সেই ঘরে ফ্যান ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বনবন করে ফ্যান ঘুরলেও সেই ফ্যানে কোনো বাতাস হতো না। মার ভিক্ষাবৃত্তিমূলক কর্মকাণ্ড শুরুতে অসহ্য লাগলেও শেষে সয়ে গিয়েছিল। মানুষের দয়া এবং করুণা পাবার নিত্য নতুন কলাকৌশল মা আবিষ্কার করতেন। আমি সেসব দেখতাম এবং অবাক হতাম। মার কারণেই আমি টিভি নাটকে প্রথম সুযোগ পেলাম। নাটকের প্রযোজকের বাসার ঠিকানা বের করে তিনি একদিন আমাকে নিয়ে তার বাসায় উপস্থিত। প্রযোজকের স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের দুর্ভাগ্যের কথা বলতে বলতে যে কান্না শুরু করলেন, সেই কান্নায় পাথর গলে। প্রযোজকের স্ত্রী তো গলবেনি। ভদ্রমহিলাও চোখ মুছতে লাগলেন। সেই মহিলার কল্যাণে আমি জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। নাটকের নাম স্বপ্ন সায়র। স্বপ্ন সায়র নাটকে আমার অভিনয় নিশ্চয়ই খুব ভালো হয়েছিল, কারণ আমার মাকে তারপর আর কখনো কোনো প্রযোজকের বাসায় গিয়ে তাদের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে হয়নি। বছরের শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে আমি 2 বার রাষ্ট্রপতি পুরস্কারও পেলাম। আমাদের বসার ঘরে 2টা ছবি বড় করে বাঁধাই করা আছে। একটাতে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাত থেকে পদক নিচ্ছি, অন্যটায় প্রেসিডেন্ট এরশাদ সাহেবের হাত থেকে পদক নিচ্ছি। এরশাদ সাহেবের একটা হাত আমার মাথায় রাখা। মা আমাকে গান শেখার ব্যবস্থা করলেন, নাচ শেখার ব্যবস্থা করলেন, সবই বিনা পয়সায়। একজন স্বামী পরিত্যক্তা আশ্রয়হীনা মহিলার প্রতি দয়াবশতই গানের এবং নাচের টিচার রাজি হলেন। সোহরাব চাচা আমার দিকে আসছেন, তার হাতে বড় একটা কাচের গ্লাস। সোহরাব চাচা হচ্ছেন কথাকলি ফিল্মসের প্রোডাকশন ম্যানেজার। রোগা টিংটিংয়ে একজন মানুষ, সব সময় হলুদ পাঞ্জাবি পরেন এবং ক্রমাগত পান খান। ভাত খাবার আগেও তার মুখ ভর্তি পান থাকে। ভাতের নলা মাখার সময় থু করে পান ফেলে কুলি করে নেন। অসাধারণ একজন মানুষ। মাছির যেমন হাজার হাজার চোখ থাকে, তারও তেমনি হাজার হাজার চোখ। চারপাশে কোথায় কি হচ্ছে তিনি সব জানেন। সমস্যা তা যত জটিলই হোক, তার কাছে সমাধান আছে। সমস্যার সমাধান তিনি এমনভাবে করেন যে কেউ বুঝতেই পারে না সমাধানটা তিনি করেছেন। রাগ বলে কোনো বস্তু তার ভেতর নেই। 24 ঘন্টা কাজ করতে পারেন, তবে কাজের ফাঁকে গল্প করতেও খুব পছন্দ করেন। বিশেষ বিশেষ মানুষের সঙ্গে যে গল্প করেন তা না, সবার সঙ্গে গল্প। যার সঙ্গে গল্প করেন মনে হয় সেই তার প্রাণের বন্ধু। তিনি আমাকে ডাকেন রুমাল। রুমালের খবর কি? খবর ভালো। আপনি কেমন আছেন চাচা? আমি খুবই ভালো আছি। এই নাও তোমার বেলের শরবত। বেলের শরবত তো আমি খাই না। সে কি, তোর মাঝে বলে তুমি বেলের শরবত খেতে চাচ্ছ? চাচ্ছি না। আচ্ছা, না চাইলেও খেয়ে ফেলো, জিনিসটা ভালো। আর একটা কথা শোনো, যদি কিছু খেতে ইচ্ছে করে আমাকে বলবে।
পুরোদস্তুর নায়িকা যখন হয়ে যাবে তখন আর বলতে হবে না, তখন আপনাতেই সব হবে। চাচা, আমি কি নায়িকা হতে পারবো? সেটা আমি বলতে পারবো না। অভিনয় প্রতিভা কার কেমন তা জানি না, বুঝিও না। আমি হলাম যোগানদার, যার যা লাগবে আমাকে বলবে, আমি উপস্থিত করব। আপনাকে যা আনতে বলা হবে নিয়ে আসবেন। তুমি বললে আনবো না, তবে ডিরেক্টর সাহেব বললে জোগাড় করব। উনি যা বলবেন তাই এনে দেবেন? এনে দেব। ফিল্ম লাইনের প্রোডাকশন ম্যানেজার হতে হলে চাহিদা মাত্র উপস্থিত বিদ্যায় পারদর্শী হতে হয়। তবে শোনো মিশ্রমাল, উদ্ভট কোনো কিছু কোনো ডিরেক্টর চায় না। ডিরেক্টরও জানে কি জোগাড় করা যাবে কি যাবে না। মঈন সাহেবকে আপনি খুব পছন্দ করেন, তাই না চাচা? হ্যাঁ। কেন করেন? তুমি যে কারণে করো আমিও সেই কারণেই করি। কই, আমি তো পছন্দ করি না। পছন্দ না করাই ভালো। বেলের শরবতটা কেমন লাগলো গো মা? ভালো। রেসিপি লাগবে? রেসিপি লাগলে বলো, আমি রেসিপি দিয়ে দিচ্ছি, কাগজে লেখা আছে, এ নাও। আমি অবাক হয়ে দেখি সত্যি একটা কাগজে বেলের শরবতের রেসিপি লেখা। সোহরাব চাচার হাত থেকে আমি কাগজটা নিলাম। বললাম, আপনি রেসিপি হাতে নিয়ে ঘুরছেন কেন? সোহরাব চাচা গলার স্বর নিচু করে বললেন, পাপিয়া ম্যাডামের জন্যে। ম্যাডামের এই শরবত এত পছন্দ হয়েছে যে রেসিপি চেয়েছেন। রেসিপি যখন লিখতেই হচ্ছে, কার্বন পেপার দিয়ে 3 কপি করে ফেললাম। ছোট নায়িকা হিসেবে তুমি 1 কপি রেখে দাও। থ্যাংক ইউ। সোহরাব চাচা চলে গেলেন। এতক্ষণে শুটিং শুরু হলো। 3টা টেক নেওয়া হলো। টেক মনে হয় ভালো হয়েছে। ডিরেক্টর সাহেবকে খুশি খুশি দেখাচ্ছে। তিনি সিগারেট ধরিয়ে লম্বা টান দিচ্ছেন। আনন্দের সময় তিনি ফস করে সিগারেট ধরান, লম্বা লম্বা কয়েকটা টান দিয়ে জ্বলন্ত সিগারেট দূরে ছুঁড়ে ফেলে দেন। সেই সিগারেট কুড়িয়ে তুলে নেবার ব্যাপারে সমবেত জনতার মধ্যে এক ধরনের আগ্রহ দেখা যায়। এখানেও তাই হচ্ছে। মুখ ভর্তি চাপদাড়ির মৌলানা ধরনের একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছেন। আমি দেখেও না দেখার ভান করলাম। ভদ্রলোকের কাঁধের চাদর, পাঞ্জাবি নেমে এসেছে পায়ের পাতা পর্যন্ত। পাঞ্জাবির ওপর খোপ খোপ প্রিন্টের চাদর, গা থেকে আঁতরের গন্ধ ভেসে আসছে। ভদ্রলোকের দিকে ভালো মতো তাকালে দেখা যাবে চোখে সুরমাও দিয়েছেন। আমি ভালো মতো তাকালাম না। এই জাতীয় মানুষেরা কঠিন প্রকৃতির হয়ে থাকেন। শুটিং নিয়ে অকারণ হইচই শুরু করে দিতে পারেন। হয়তো বলে বসবেন, আজ জুম্মাবার, আজ এসব কি হচ্ছে? ঢাকার আশেপাশের মানুষ শুটিংয়ে অভ্যস্ত। জায়গাটা ঢাকা থেকে অনেক দূরে। ময়মনসিংহ থেকে নেত্রকোনা, সেখান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে আরও 3 কিলোমিটার। জায়গাটার নাম চণ্ডীগড়। কে জানে, হয়তো চণ্ডীগড়ের মানুষেরা খুব ধর্মভীরু। এত জায়গা থাকতে চণ্ডীগড়ে শুটিং হচ্ছে কারণ চিত্রনাট্য এইভাবে লেখা। ঢাকা থেকে গারো পাহাড়ের দেশ দুর্গাপুরে বেড়াতে এসেছে একটা পরিবার। রিটায়ার্ড পুলিশের বড় কর্তা এবং তার 2 মেয়ে দিলশাদ ও নিশাত। ছুটি কাটানোর গল্প। তারা উঠল একটা ডাক বাংলোয়, অনেক মজা করল। আমি হচ্ছি ছোট বোন দিলু। মৌলানা সাহেব বিনীত গলায় বললেন, আসসালামু আলাইকুম। আমি খুবই অস্বস্তিতে পড়ে গেলাম। বয়স্ক কোনো ভদ্রলোক আগ বাড়িয়ে সালাম দিলে আমার খুবই অস্বস্তি লাগে। আমি লজ্জিত গলায় বললাম, ওয়ালাইকুম আসসালাম। শুটিং হচ্ছে নাকি মা? জি। দাঁড়ায় যদি দেখি কোনো অসুবিধা আছে? জি না। কেউ কিছু বলবে না তো? জি না। আপনি কি শুটিংয়ের মেয়ে? জি। শুটিংয়ের কথা শুধু শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। আজ দেখুন। রাংতা লাগানো ওই বোর্ডের মতো জিনিসগুলো কি? এদের বলে রিফ্লেক্টর। আয়নার মতো গায়ের উপর আলো ফেলে। বাহ, চমৎকার। লাল শার্ট পরা ওই ভদ্রলোককে? উনি মঈন খান, এই ছবির পরিচালক। ছবিটা উনি বানাচ্ছেন। আলহামদুলিল্লাহ। ওনার সঙ্গে কি কথা বলা যাবে? কেন যাবে না, অবশ্যই যাবে। তবে এখন কাজ করছেন তো, এখন বিরক্ত না করাই ভালো। জি আচ্ছা, জি আচ্ছা,
বিরক্ত করব না। মঈন সাহেবের স্ত্রী তো মাশাল্লাহ দেখতে খুব সুন্দর। উনি ডিরেক্টর সাহেবের স্ত্রী না, ওনার নাম পাপিয়া, এই ছবির নায়িকা, খুব বড় অভিনেত্রী। ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল। পাপিয়া ম্যাডাম যেভাবে বসেছেন তাতে যে কোনো মানুষেরই ভুরু কুঁচকাবার কথা। দুটা চেয়ার গায়ে গায়ে লেগে আছে। পাপিয়া ম্যাডাম তার বাঁ হাত পাশের চেয়ারের হাতলে তুলে দিয়েছেন। দূর থেকে মনে হয় তিনি ডিরেক্টর সাহেবের কাঁধে হাত রেখে বসে আছেন। কড়া রোদ উঠেছে, ফেব্রুয়ারি মাসের শেষ। সকালবেলা ঠান্ডা থাকে, কুয়াশা কুয়াশা ভাব। 11টার দিকে ঝাঁঝালো রোদ উঠে যায়, এমন রোদ যে চোখ জ্বালা করতে থাকে। তা মা, শুটিং কি শেষ হয়ে গেছে? জি না, আজ সারাদিনই শুটিং হবে। ওই যন্ত্রটা কি? এর নাম ক্রেন ট্রলি। ক্যামেরা ক্রেন ট্রলিতে বসিয়ে উপর নিচ করা হয়। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখুন, আমি চলে যাচ্ছি। আমি চণ্ডীগড় হাই স্কুলের শিক্ষক, ইসলামিয়াত পড়াই। ও আচ্ছা, খুব ভালো। আমিও চলে যাব। আজ জুম্মাবার, নামাজ আছে। আমার নাম মেরাজউল্লাহ। লোকে অবশ্য আমাকে মেরাজ মাস্টার ডাকে। আরও কিছুক্ষণ দেখি, আজান হয় 12টার সময়। 12টা বাজতে এখনো দেরি আছে। আপনার যতক্ষণ ইচ্ছা দেখুন না। আপনার নামটা মা জানা হয় নাই। আমার নাম বকুল। মাশাআল্লাহ, অতি সুন্দর নাম। আমি জায়গা ছেড়ে চলে এলাম। মেরাজ মাস্টার সাহেব আমার জায়গায় দাঁড়িয়ে গভীর আগ্রহে চারপাশের কর্মকাণ্ড দেখছেন। আজ আমার কোনো সিকোয়েন্স হবে না। সাব্বিরের ভূমিকায় যিনি অভিনয় করবেন তিনি এসে পৌঁছাননি। তার গতকালই এসে পৌঁছানোর কথা। তাকে ছাড়া শুটিং শুরু করা যাচ্ছে না। ভদ্রলোক সবাইকে খুব বেকায়দায় ফেলে দিয়েছেন। তবে ডিরেক্টর সাহেবের মধ্যে এ নিয়ে কোনো দুশ্চিন্তা লক্ষ্য করছি না। কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হবার ক্ষমতা এই মানুষটার আছে। কেমন গা এলিয়ে সিগারেট টানছেন, মনে হচ্ছে যেন তিনি রিটায়ার্ড পুলিশ অফিসার, পরিবারের সবাইকে নিয়ে ছুটি কাটাতে সুসং দুর্গাপুরের পাহাড়ে এসেছেন। ছুটি শুরু হয়েছে। পাপিয়া ম্যাডামের দিকে চোখ পড়তে দেখি তিনি হাত উঁচিয়ে আমাকে ডাকছেন। আমি চাপা অস্বস্তি নিয়ে এগোচ্ছি। এই মহিলার সামনে কেন জানি কিছুতেই আমি স্বাভাবিক হতে পারি না। পাপিয়া ম্যাডাম গলায় লাল পাথরের নেকলেস পরেছেন, শিমুল ফুলের মতো পাথরগুলিও জ্বলছে। তার চোখে এখন সানগ্লাস, কিছুক্ষণ আগেও সানগ্লাস ছিল না। তাকে তো সারাক্ষণই লক্ষ্য করছি, কোন ফাঁকে সানগ্লাস পরে ফেললেন? পাপিয়া ম্যাডামের সামনে দাঁড়ানোর পর আমার প্রথম যে ইচ্ছাটা হলো তা হচ্ছে আমি অবিকল উনার মতো একটা লাল পাথর বসানো নেকলেস কিনব। পাপিয়া ম্যাডাম শান্ত গলায় বললেন, বকুল, তুমি ওই মৌলানার সঙ্গে গুটগুট করে কি কথা বলছিলে? কি হচ্ছে না হচ্ছে উনি জানতে চাচ্ছিলেন। পাবলিকের সঙ্গে কোনো রকম মেলামেশা করবে না। কেউ যদি কিছু জানতে চায় ইউনিটের সঙ্গে কথা বলবে। তোমার সঙ্গে ফরফর করে এত কথা বলার দরকার কি? আমি তোমার ভালোর জন্যই বলছি। জি আচ্ছা। তুমি আমার উপর রাগ করছো না তো? জি না। শো বিজনেসে যারা থাকে তাদের সবার উচিত মানুষজনের কাছ থেকে একটু দূরে থাকা। লোকজন আসবে, নানান কথা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি খোলা মনে উত্তর দেবে, তারপর সেগুলো ফুলিয়ে ফাঁপিয়ে অন্যদের বলবে। মাওলানা সাহেবকে আমার খুব কনসপিকুয়াস মনে হচ্ছে। মাওলানা মানুষ, তিনি থাকবেন মসজিদে, শুটিং স্পটে কেন? মঈন সাহেব হাসি মুখে বললেন, মানুষের স্বাভাবিক কৌতূহল, বেচারা মাওলানা বলে তার কৌতূহল থাকবে না? পাপিয়া ম্যাডাম খুব ঝাঁজের সঙ্গে বললেন, প্লিজ দয়া করে তুমি আল্লাদি ধরনের কথা বলবে না। মাওলানাকে বেচারা বলছো কেন? বেচারার ডেফিনেশন কি? মঈন সাহেব বেচারার ডেফিনেশন শুরু করলেন, আর আমি আশ্চর্য হয়ে ভাবলাম, ব্যাপার কি? পাপিয়া ম্যাডাম নাকি তুমি তুমি করে বলছেন কেন? তাকে ডিরেক্টর সাহেবের সঙ্গে যতবার কথা বলতে শুনেছি ততবারই আপনি বলতে শুনেছি। আজ হঠাৎ তুমি কেন? পাপিয়া শোনো, বেচারা মানে হচ্ছে নেই চারা। বে হলো নেই, কাজেই বেচারা হচ্ছে নেই চারা। চারা হলো চারা গাছ, অর্থাৎ যার শিকড় আছে। গাছ নেই মানে শিকড়ও নেই, কাজে বেচারার অর্থ হচ্ছে
শিকড়হীন মানুষ। পাপিয়া ম্যাডাম কঠিন গলায় বললেন, মঈন ভাই শুনুন, যা কিছু একটা লজিক দাঁড় করালেই তো হয় না। লজিক ব্যাপারটা কি আপনি খেলো করে ফেলছেন। তাই কি? হ্যাঁ তাই। আমি আপনার লজিক লজিক খেলা দেখতে দেখতে ক্লান্ত। এবার ক্ষান্ত দিন। অনেক তো হলো। তুমি দেখি সত্যি সত্যি রাগ করছো। শোনো পাপিয়া, আমি আসলে রসিকতা করছিলাম। তুমি মনে হচ্ছে আজকাল রসিকতাও নিতে পারছো না। তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, আমার শরীর খারাপ। শোনো পাপিয়া, তুমি একটা কাজ করো, নার্ভ রিল্যাক্স করে এই জাতীয় 2টো ট্যাবলেট খেয়ে শুয়ে থাকো, বিশ্রাম নাও। আজ তোমার কোনো শট হবে না। পাপিয়া ম্যাডাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। দুজনের কথা কাটাকাটির মধ্যে পড়ে আমি খুবই বিব্রত বোধ করছি। পাপিয়া ম্যাডাম এখন অবশ্য ডিরেক্টর সাহেবের সঙ্গে আপনি আপনি করেই কথা বলছেন। মনে হচ্ছে ওনার শরীর আসলেই ভালো না। কখন আপনি বলছেন, কখন তুমি বলছেন, বুঝতে পারছেন না। উনি দ্রুত পা ফেলে এগোচ্ছেন। আমি যাচ্ছি তার পেছন পেছন। আমার কেন যেন মনে হচ্ছে উনি এখনই বলবেন, আই মেয়ে, তুমি আমার পেছন পেছন আসছো কেন? আমি কেন ওনার পেছন পেছন যাচ্ছি তাও বুঝতে পারছি না। রেগে যাওয়া মানুষের সঙ্গে থাকতে নেই। রেগে যাওয়া মানুষ তার রাগ চারদিকে ছড়িয়ে দেয়। আমি জানি কিছুক্ষণের মধ্যেই উনার রাগের খানিকটা আমার উপর এসে পড়বে। বকুল? জি? তোমার মা তোমাকে বকু ডাকে কেন? আদর করে ডাকেন, বকুল থেকে বকু। এসব আদর ভালো না। তুমি শো বিজনেসের মেয়ে, তোমার নাম লোকের মুখে মুখে ফিরবে। এখানে বকু আবার কি? তাছাড়া বকুল নামটা তো ভালো না। শো বিজনেসের নাম হবে ফ্লাওয়ারি। বকুল ফুলের নাম হলেও ফ্লাওয়ারি নাম না। তোমার আর কোনো ভালো নাম নেই? আমার ভালো নাম মালিহা রুমালি। রুমালি নামটা তো বেশি ইন্টারেস্টিং। তবে মালিহা না, মা দিয়ে যেসব নাম শুরু তার কোনোটাই আমার ভালো লাগে না। সেই সব নামে মা মা গন্ধ থাকে। শো বিজনেসের মেয়ের নামে মা মা গন্ধ থাকা ঠিক না। রুমালি নামটা অবশ্য ভালো। রুমালি নাম আমার বাবা রেখেছিলেন। ও হ্যাঁ, ভালো কথা মনে করেছ। তোমার বাবা প্রসঙ্গে একটা কথা বলি। কথাটা অবশ্য তোমার বাবার প্রসঙ্গে না, তোমার মা প্রসঙ্গে। তুমি বাবার কথা বলাই মনে পড়ল। বলুন। তোমার মা সবচেয়ে অপছন্দের কাজ যেটা করেন সেটা হচ্ছে দুঃখের কাঁদুনি শুরু করেন। তোমার মার কাছ থেকে আমি পর্যন্ত 3বার শুনেছি তোমার বাবা তোমাদের ছেড়ে চলে গেছেন। তোমরা কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে ছিলে, না খেয়েছিলে। সবাইকে এসব বলে বেড়ানোর অর্থ কি? এটা তো কোনো আনন্দের ঘটনা না যে পৃথিবী শুদ্ধ সবাইকে জানাতে হবে। সহানুভূতি পাবার জন্য বলা। সহানুভূতির দরকার কি? আর শোনো রুমালি, মানুষ সহানুভূতির বস্তা খুলে বসেনি যে দুঃখের কাঁদুনি শুনলেই সহানুভূতির বস্তা থেকে 5 কেজি সহানুভূতি দিয়ে দেবে। সহানুভূতি হচ্ছে খুব ফাইনার একটা ফিলিংস। একমাত্র মহাপুরুষদের মধ্যেই এই ফিলিংস আছে। বুঝতে পারছো কি বলছি? জি। তুমি কি তোমার মাকে খুব পছন্দ করো? জি করি। তোমাকে জরুরি একটা কথা বলি, কাউকে খুব বেশি পছন্দ করবে না। খুব বেশি পছন্দ করলে কি হয় জানো? জি না। খুব বেশি যাকে পছন্দ করবে সে তোমাকে গ্রাস করে ফেলবে। কখন যে গ্রাস করবে তুমি বুঝতেই পারবে না। মানুষের মধ্যে আছে ঝিনুক স্বভাব। ঝিনুক কি করে? মুখ খুলে হাঁ করে থাকে। ধরা যাক তুমি একটা ঝিনুককে খুব বেশি পছন্দ করে ফেললে, তুমি তখন কি করবে? তার পেটের ভেতর গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়বে। অমনি ঝিনুক তার ডালা বন্ধ করে ফেলবে। সেই ডালা খুলে তুমি আর কখনো বের হতে পারবে না। চিরজীবনের জন্য ঝিনুকের ভেতর আটকা পড়ে যাবে। তুমি কি আমার কথায় রাগ করছো? জি না। শোনো রুমালি, আমি কথা খুব কম বলি। আবার মাঝে মাঝে যখন মেজাজ খারাপ হয় তখন প্রচুর কথা বলি। প্রচুর কথা বলে আমার নিজের লাভের মধ্যে লাভ এই হয় যে যার সঙ্গে কথা বলি সে যায় রেগে। আমি রাগিনি। রাগ করার মতো কোনো কথা আপনি বলেননি। এখন বলবো। কথাটা হচ্ছে, তুমি আমার পেছন পেছনে ঘুর ঘুর করবে না। বড় জাহাজের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছোট্ট একটা নৌকা থাকে। জাহাজ যেখানে যায় নৌকাও সেখানে যায় জাহাজের পেছন পেছন। এই নৌকাকে বলে গাধা বোট। আমি জাহাজ কিনা জানি না, কিন্তু আমি লক্ষ্য করেছি
আমার সঙ্গে সবসময় 4-5টা গাধা বোট থাকে। গাধা বোট আমার কাছে অসহ্য লাগে। আমি দাঁড়িয়ে পড়লাম। পাপিয়া ম্যাডাম এগিয়ে যাচ্ছেন। তার শেষ কথাগুলিতে আমি কীরকম কষ্ট পেলাম তা দেখার জন্যও একবার পেছনে ফিরলেন না। মজার ব্যাপার হলো, আমি একেবারেই কষ্ট পাইনি, বরং আমার একটু হাসি পাচ্ছে। কাউকে কষ্ট দেব এটা আগে ভাগে ঠিক করে কেউ যখন কিছু করে তখন আর কষ্ট লাগে না। আর একটা ব্যাপার হতে পারে, মার সঙ্গে থেকে থেকে আমার গায়ের চামড়াও হয়তো খানিকটা শক্ত হয়েছে। বকুল, শুনে যাও। আমি পেছন ফিরলাম। ডিরেক্টর সাহেব আমাকে ডাকছেন। তিনি বেশ আয়েশ করে বসেছেন। পাপিয়া ম্যাডাম যে চেয়ার এতক্ষণ বসেছিলেন সেই চেয়ারে পা তুলে দিয়েছেন। এতক্ষণ চোখে সানগ্লাস ছিল না, এখন চোখে সানগ্লাস। পাপিয়া ম্যাডামের ফেলে যাওয়া সানগ্লাসটাই তার চোখে। তার মুখ আকাশের দিকে ফেরানো, গায়ালানো গায়ালানো ভাব। ক্রেন ট্রলিতে কোনো একটা সমস্যা হচ্ছে, ট্রলি খোলা হচ্ছে। মনে হয় সমস্যা ঠিক না হওয়া পর্যন্ত শুটিং শুরু হবে না। আমি ডিরেক্টর সাহেবের পাশে এসে দাঁড়াতেই তিনি চেয়ার থেকে পা সরিয়ে নিয়ে বললেন, বসো। আমি বসলাম। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রুমালি। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।